গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের রসায়নের ক্লাস করাচ্ছি। আজকের পাঠ হলো রাসায়নিক গণনা। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তোমরা পূর্ববর্তী ক্লাসে সেগুলো জেনে এসেছো, তাও আমি একবার মনে করিয়ে দিচ্ছি। যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এবার আমরা আসি রাসায়নিক সমীকরণ। চিহ্ন এবং সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়া আমরা একটা উদাহরণ দিচ্ছি। N2 + 3H2 = 2NH3। এগুলো তোমরা আগেই জেনেছো। N2 মানে বলো তো কি? নাইট্রোজেন। হ্যাঁ। আর 3H2 H2 কি? হাইড্রোজেন। = 2NH3। NH3 মানে কি? অ্যামোনিয়া। তাহলে দেখো, রাসায়নিক বিক্রিয়া মানে কি? আমি N2 এবং H2 কে যদি বিক্রিয়া করি, দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা সম্পূর্ণ অন্য ধর্মবিশিষ্ট আরেকটি গ্যাস উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এবং দেখো, এটার অপরিবর্তনীয়। তুমি NH3 থেকে আবার N2H2 এদিকে আর আসছে না, N2H2 থেকে NH3 উৎপন্ন হচ্ছে। এবার রাসায়নিক সমীকরণ দেখো, আমি তো বলতে পারতাম নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়, কিন্তু সেটা দেখো আমরা সংকেতের দ্বারা লিখছি যে N2 + 3H2 দিয়ে 2NH3। তাহলে এটা হয়ে গেল একটা রাসায়নিক সমীকরণ। এবার আমরা বলবো বিক্রিয়ক কাকে বলে। যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের তাহলে কি হবে? এই N2 এবং H2 এই দুটো কি হবে? বিক্রিয়ক। আর বিক্রিয়া জাত পদার্থ, জাত মানে যা উৎপন্ন হয়, তাহলে সেটা বলবো কি যে বিক্রিয়ার ফলে নতুন ধর্মবিশিষ্ট যেসব পদার্থ উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা বলছি কি? বিক্রিয়া জাত পদার্থ। তাহলে আমাদের এই রাসায়নিক সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি? NH3 অর্থাৎ অ্যামোনিয়াটা হচ্ছে বিক্রিয়া জাত পদার্থ। এবার আমরা জানবো যে রাসায়নিক সমীকরণ থেকে কি জানা যায়। প্রথম হচ্ছে গুণগত তথ্য, অর্থাৎ কি কি যৌগ বা মৌল বিক্রিয়া করলো এবং কি কি যৌগ বা মৌল উৎপন্ন হলো, এটা হলো গুণগত তথ্য। এবার হচ্ছে পরিমাণগত তথ্য। পরিমাণগত তথ্য দু ধরনের, এক হচ্ছে ওজনমাত্রিক সম্পর্ক আর দ্বিতীয় হচ্ছে আয়তনমাত্রিক সম্পর্ক। ওজন মানে বুঝতে পারছো যে কত গ্রাম কোনো মৌলের সঙ্গে আর কত গ্রাম কোনো মৌল বা যৌগ বিক্রিয়া করে কত গ্রাম নতুন ধরনের মৌল উৎপন্ন হচ্ছে। আর আয়তন মাত্রিকের ক্ষেত্রে যে কত মোল তোমার মানে আয়তনের পরিমাপে যে দুটো পদার্থ বা তিনটি পদার্থ মিলিত হয়ে যে নতুন ধরনের পদার্থ উৎপন্ন হচ্ছে সেটার কত আয়তনের তৈরি হচ্ছে। একটু উদাহরণ দিয়ে বলি। দেখো, গুণগত তথ্য আমরা একটা সমীকরণ লিখলাম N2 + 3H2 = 2NH3। এখানে গুণগত তথ্য কি পাচ্ছি? যে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এবার পরিমাণগত তথ্য কি? এখান থেকে দেখো, N2 অর্থাৎ 1 মোল, 3H2 তার মানে 3 মোল হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন মিলিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে এটা হলো আয়তনমাত্রিক সম্পর্ক। এবার দেখো, সেটাকেই আমরা যদি গ্রাম সম্পর্কে নিয়ে যাই, 1 মোল, আচ্ছা N2 মানে কি? N এর পারমাণবিক ভর হচ্ছে কি? 14। তাহলে 2N2 অর্থাৎ দুটো পরমাণু আছে, তাহলে 2 × 14 মানে 28 গ্রাম। আর 3H2 তাহলে 3 × দুটো পরমাণু, তাহলে 2 × H2 পারমাণবিক ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে 3 থেকে গুণ করলাম, করে পেলাম 6 গ্রাম। আর 2NH3 তাহলে 2 × N মানে 14 পারমাণবিক ওজন, আর H3 জন্য 3টে 3, তাহলে 14 আর 3 17 × 2 মানে 34 গ্রাম। তাহলে যখন ওজন মাত্রিক বলছি তখন 28 গ্রাম নাইট্রোজেনের সঙ্গে 6 গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়ায় 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, আমরা পরিমাণগত তথ্য বিচার করে একটা জিনিস দেখলাম যে দেখো, N2 এর ক্ষেত্রে 28 গ্রাম, H2 এর সঙ্গে হচ্ছে 6 গ্রাম, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে? 34 গ্রাম।
আবার ওদিকেও দেখো অ্যামোনিয়াটাও ঠিক দেখো 34 গ্রাম উৎপন্ন হচ্ছে। তাহলে মোটামুটি সব ইকুয়েশনের ক্ষেত্রে আমরা মোটামুটি দেখি যে যে বিক্রিয়ক যারা তাদের যে ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হয়। তো এই জিনিসটা লক্ষ্য করেই বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ে একটা সূত্র আবিষ্কার করেন, সেটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র, যেটা হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো তোমরা আগের ক্লাসে তাপমোচী, তাপগ্রাহী এই বিক্রিয়াগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় কিছুটা তাপ সিস্টেম থেকে নিয়ে নেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে তোমার তাপ ছেড়ে দেয়। যেমন এটা খুব ভালো আমাদের উদাহরণ হচ্ছে, যেমন ধরো পোড়া চুনে যদি আমরা জল দিই তাহলে কি হয়, যখন কড়ি চুন উৎপন্ন হয় টকবক করে ফুটতে থাকে, অর্থাৎ এক্ষেত্রে কি হয়, তাপ মোচন হয়। তাহলে তুমি এটা যদি ভাবো, তাহলে সেখানে একটা জিনিস হচ্ছে, সেক্ষেত্রে যে ভর পুরোপুরি মিলবে কিন্তু মিলবে না। তার কারণটা হচ্ছে এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় আনতে হবে, যেটা বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন তার আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী, ভর এবং শক্তির পারস্পরিক রূপান্তর ঘটে, এবং সে সংক্রান্ত তিনি একটি সমীকরণ প্রকাশ করেন, যেটা হচ্ছে E=mc²। ই হলো এনার্জি অর্থাৎ শক্তি, এম হচ্ছে মাস বা ভর, আর সি হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এই যে সমীকরণ দিয়ে কি হয়, যে ভর কিছুটা হলেও শক্তিতে রূপান্তরিত হয়, তাপ এক প্রকার শক্তি। তাহলে এই ধরনের যে তাপগ্রাহী বা তাপমোচী যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, তাহলে তাপ যে ধরো কিছুটা যদি বেরোচ্ছে, তাহলে সেই তাপটা আবার ইকুইভ্যালেন্ট টু কিছুটা ভর, অর্থাৎ কিছুটা ভর তাপে রূপান্তরিত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়কের যে ভর পুরোপুরি মিলবে সেটা হবে না, কারণ কিছুটা পরিমাণ তাপে ব্যয়িত হবে। এরপর আমরা আসছি যে ওজন ভিত্তিক রাসায়নিক গণনা কিভাবে করতে হয়। তাহলে আমরা দেখলাম যে এভাবে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা সমীকরণের সাহায্যে লিখতে পারছি, এবং যেখান থেকে আমরা গুণগত এবং আয়তনগত বিভিন্ন তথ্য পাচ্ছি। তো এবার এই যে রাসায়নিক যে সমীকরণ আমরা লিখব, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেগুলোকে যেমন প্রথম কথা সমতাযুক্ত করতে, অর্থাৎ তোমরা যেটা শিখেছো ব্যালেন্স করা, তার মানে ব্যালেন্স করে লিখতে হবে। এবং ব্যালেন্স করা মানেই তাতে তুমি কি পরিমাণ কতটা লাগছে সেটা তুমি লিখছো, এবং সেখান থেকে আমাদের বেশ কিছু সূত্র আছে, যেখান আগেই যেটা দেখিয়েছি, যে সেখান থেকে আবার তুমি কত আয়তন সেটাও বলতে পারবে। এবার এইভাবে করে নেওয়া হলো, করে নেওয়ার পরে আমরা কতগুলো আমাদের বিষয়বস্তু আমাদের জানার প্রয়োজন আছে, যদিও আমরা এগুলো আগে পড়েছি তবু আমরা একবার মনে করে নেব। প্রথম আমরা আসছি যে আণবিক ভর কাকে বলে। কোনো একটা গ্যাসীয় পদার্থের একটি অণু একটি C12 পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যা হলো গ্যাসের আণবিক ভর। তাহলে আণবিক ভর আলটিমেটলি একটা কি, একটা অনুপাত, তার মানে গ্যাসীয় অণুর ভর এবং কার্বন 12 একটা পরমাণুর ভরের 1/12। তাহলে এটা যেহেতু একটা অনুপাত, সেই জন্য এর কোনো একক হয় না। তাহলে আণবিক ভর বলতে আমরা পেলাম একটা সংখ্যা, এই সংখ্যাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি তাহলে সেটা হয়ে যাবে গ্রাম আণবিক ভর। এবার 1 গ্রাম আণবিক ভর কোনো গ্যাসের যে আয়তন হবে সেটাকে আমরা বলবো 1 গ্রাম অণু বা মোল। আবার 1 গ্রাম অণু বা 1 মোল গ্যাসের মধ্যে যতগুলি অণু বর্তমান, অর্থাৎ অণুর সংখ্যাকে আমরা বলবো যে অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এটা সব গ্যাসের ক্ষেত্রে একই হয়, এবং যার মান হচ্ছে কত, 6.023 ইন্টু 10⁻23। এবার আমরা আসছি প্রমাণ ঘনত্ব কাকে বলে।
এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। আর বাষ্প ঘনত্ব হলো একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। তাহলে এক্ষেত্রে আমরা বাষ্প ঘনত্ব কি দেখছি, যে কোনো গ্যাসের ভর আবার হাইড্রোজেন গ্যাসের ভর, দুটো ভরের অনুপাত, তাহলে এর ক্ষেত্রে কোনো একক থাকছে না। আবার আমরা প্রথম যে পড়লাম আণবিক ভর, এই আণবিক ভরের সঙ্গে বাষ্প ঘনত্বের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সেটা কি, যে কোনো গ্যাসের আণবিক ভর সমান হবে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে একটা রাসায়নিক সমীকরণ লেখার পরে আমরা অনেকগুলো তথ্য পেলাম, যেগুলো আবার পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত। তাহলে আমরা এবার একটা এদের মধ্যে সম্পর্কযুক্ত একটা তথ্য আমরা এবার তৈরি করব, বা সমীকরণ আমরা একটা তৈরি করতে পারি, যার সাহায্যে বিভিন্ন বিক্রিয়ার রাসায়নিক গণনা আমরা করতে পারবো। তাহলে আমরা উপরিউক্ত বিষয়গুলির মধ্যে যে সম্পর্ক পেলাম সেগুলো আমরা এবার লিখছি। দেখো, আমরা পেলাম আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। আণবিক ভরকে এম দিয়ে, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয় এবং বাষ্প ঘনত্বকে ক্যাপিটাল ডি দিয়ে। তাহলে এম ইকুয়াল টু 2D, এটা একটা আমরা সম্পর্ক পেলাম। আমরা দ্বিতীয় সম্পর্ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 গ্রাম অণু সমান 1 মোল সমান 22.4 লিটার এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। এটা আমাদের আর একটা আমরা রিলেশন পেলাম। আবার 1 গ্রাম অণু গ্যাসের অণু সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 2.023 ইন্টু 10⁻23T। প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হলো প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে আমরা যে সম্পর্কগুলো পেলাম, এই 4টে সম্পর্কের সাহায্যে আমরা বিভিন্ন ভর সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এবার আমরা রাসায়নিক গণনা সংক্রান্ত একটি সমস্যার সমাধান করছি। প্রশ্ন হচ্ছে, এসটিপিতে 250 ml গ্যাসের ভর 0.3571 গ্রাম, গ্যাসটির আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে প্রথম হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে গ্যাসের আয়তন হচ্ছে 250 ml এবং যার ভর হচ্ছে 0.3571 গ্রাম। এবার আমরা জানি, দেখো আমাকে আনতে হবে কি আণবিক ভর। তাহলে আণবিক ভরের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক আমাদের দরকার, যেহেতু আয়তনের জন্য একটা তথ্য দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটাকে আমরা কাজে লাগাচ্ছি। এখানে আমার প্রদত্ত যে প্রবলেমের মধ্যে দেখো এককটা হচ্ছে কি ml, তাহলে আর আমি পেলাম 22.4 লিটার। তাহলে লিটারটাকে আমাকে মিলিলিটারে ট্রান্সফার করতে হবে, তার জন্য কি করব, 1000 দিয়ে গুণ করলাম, করে পেলাম 22,400 ml। তাহলে এখন আমি লিখছি যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেটা থেকে আমরা কি পাচ্ছি, 250 ml গ্যাসের ভর 0.3571 গ্রাম। তাহলে 1 ml এর কত হবে, কম হবে অবশ্যই, তার মানে ডিভাইডেড বাই 250 হলো। এবার 22,400 ml এর গ্যাসের তাহলে ভর কত হবে সেটা আমরা বার করছি। তাহলে সেটা গুণ করতে হচ্ছে, প্লেন ঐকিক নিয়মে আমরা এটা করলাম, করে দেখো পাচ্ছি 31.99 গ্রাম, সেটা অ্যাপ্রক্সিমেটলি 32 গ্রাম। তাহলে 22.4 লিটারে 1 গ্রাম অণু গ্যাস, তাহলে 32 গ্রাম। তাহলে আমি বলতে পারি গ্যাসটির গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। আবার আমরা কি জানি, আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে আণবিক ভর। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলেই সেটা হয় গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর। তাহলে এখানে যদি আমি গ্রাম যে এককটা যদি তুলে দিই, তাহলেই দেখো আমরা গ্যাসটির আণবিক ভর পেয়ে যাচ্ছি। আবার আণবিক ভর মানে কি, 2 ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে বাষ্প ঘনত্ব হবে আণবিক ভরের অর্ধেক। এবার আণবিক ভরের মান হচ্ছে যদি 32 হয়, তাহলে 32/2 দ্যাট ইজ ইকুয়াল টু 16। একটা জিনিস মাথায় রাখো যে আণবিক ভরও হচ্ছে একটা তুলনামূলক রাশি, আবার বাষ্প ঘনত্বও তাই, এবং এদের কোনো একক হয় না। যার জন্য অ্যান্সার হলো 32 এবং 16। এর পরের প্রশ্ন, কত গ্রাম চুনাপাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে।
চুনাপাথরের তাপ বিয়োজনের রাসায়নিক সমীকরণটা প্রথম লিখে নিই। CaCO3 ইল CaO প্লাস CO2। CaCO3 হচ্ছে চুনাপাথর, CaO কে আমরা চুন বলছি বা পোড়া চুন, আর CO2 কার্বন ডাই অক্সাইড। এদের আণবিক রামাণবিক ভরটা লিখছি। Ca হচ্ছে 40, C12, O3 তিনটে অক্সিজেন পরমাণু 3 × 16, তার মানে হচ্ছে 100 গ্রাম। CaO চুনের জন্য হচ্ছে 40 + 16 56 গ্রাম। কার্বন ডাই অক্সাইড 12 + 2 × 16 44 গ্রাম। সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, যে 56 গ্রাম চুন পাওয়া যাবে 100 গ্রাম চুনাপাথরের বিয়োজনে। তাহলে 1 গ্রামে কত পাবো আর 16.8 গ্রামে কত পাবো সেটা ঐকিক নিয়মে আমরা বার করে নিলাম। আমরা পাচ্ছি 30 গ্রাম। তাহলে 30 গ্রাম চুনাপাথরের তাপ বিয়োজনে 16.8 গ্রাম চুন উৎপন্ন হবে। নেক্সট প্রবলেম, সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। তাহলে গ্রাম আণবিক ভর কত হবে? সোডিয়ামের জন্য 23, দুটোর জন্য × 2 প্লাস C হচ্ছে 12 প্লাস 16 × 3, তাহলে 46 প্লাস 12 প্লাস 48, দ্যাট ইজ ইকুয়াল টু 106 গ্রাম। এতে সোডিয়াম আছে কত? দুটো পরমাণু রয়েছে সোডিয়ামের, তাহলে 2 × 23, দ্যাট ইজ ইকুয়াল টু 46 গ্রাম। এবং শতকরা পরিমাণ কত হবে? সোডিয়ামের পরিমাণ 46 বাই টোটাল পরিমাণ হচ্ছে 106 × 100, দ্যাট ইজ ইকুয়াল টু 43.4 গ্রাম। তাহলে সোডিয়াম কার্বনেটের সোডিয়ামের শতকরা পরিমাণ হলো 43.4%। নেক্সট কোশ্চেন, 20 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে তীব্রভাবে উত্তপ্ত করা হলো, এক্ষেত্রে কতটা ওজনের হ্রাস হবে? পটাশিয়াম ক্লোরেটের সংকেত হলো KClO3। তাহলে এর আণবিক ভর কত হয় দেখি। K 39, Cl 35.5, অক্সিজেনের 3টে পরমাণু রয়েছে, তাহলে অক্সিজেনের 16 অর্থাৎ 3 × 16, টোটাল হচ্ছে 122.5। এবার আমরা পটাশিয়াম ক্লোরেটকে যদি তাপ বিয়োজন করা হয় তার রাসায়নিক সমীকরণটা লিখছি। রাসায়নিক সমীকরণ হবে 2KClO3 ইলস 2KCl প্লাস 3O2। তাহলে এবার আমরা আবার আণবিক ভরগুলো পরপর লিখে নিচ্ছি। দুটো KClO3 অণু রয়েছে, ওই জন্য আগেই বার করে রেখেছিলাম 122.5, সেটার সঙ্গে 2 গুণ করলাম, দিয়ে পেলাম 245। 2KCl তারও বার করব, আর 3O2 অর্থাৎ 3 × 2 × 16 অর্থাৎ 96 গ্রাম। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কতটা ওজনের হ্রাস হবে। তাহলে আমাদের এই যে সমীকরণটা, সেক্ষেত্রে দেখো যে অক্সিজেনটাই গ্যাস এবং সেটা কি হবে? মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ওজন হ্রাস যেটা হবে সেটা অক্সিজেনেরই ওজনটা হ্রাস হবে। সে কারণে আমাদের এই KCl এর আণবিক ভরের প্রয়োজন হচ্ছে না এক্ষেত্রে। এবার আমরা লিখছি 245 গ্রামে ওজন হ্রাস হয় 96 গ্রাম। তাহলে 1 গ্রামে কত হবে? এবং আমাদের প্রশ্নে ছিল 20 গ্রামে কত হবে। তাহলে 20 গ্রামে সেটা আমরা ঐকিক নিয়মে বার করে নিলাম 7.84 গ্রাম। অর্থাৎ 20 গ্রাম KClO3কে তীব্রভাবে উত্তপ্ত করলে 7.84 গ্রাম ওজনের হ্রাস হবে। রাসায়নিক গণনা সংক্রান্ত আর একটা সমস্যা হচ্ছে 40 গ্রাম KClO3কে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে হলে পৃথকভাবে কতখানি পটাশিয়াম নাইট্রেট ও কতখানি HGO-কে উত্তপ্ত করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা 2KClO3 ইলস 2KCl প্লাস 3O2 এই সমীকরণটা লিখছি। তারপর প্রত্যেকটা KCl ও এইগুলো সমস্ত পারমাণবিক ভর দিয়ে আমরা পুরো আণবিক ভরটা ক্যালকুলেট করছি। তাতে KClO3 2KClO3 মানে 245 গ্রাম, আর 3O2 পাচ্ছি এই সমীকরণ থেকে। 3O2-র জন্য হচ্ছে 96 গ্রাম। এবার আমরা ঐকিক নিয়মে বার করে নিই যে 40 গ্রাম KClO3কে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে। তাহলে 245 গ্রাম KClO3কে উত্তপ্ত করে অক্সিজেন পাওয়া যায় 96 গ্রাম। 1 গ্রামকে উত্তপ্ত করলে 96/245, আর 40 গ্রামে 96/245 × 40। একটু সিম্পলিফিকেশন করা হলো, করে দেখো 96 × 8/49। এরপর আর কমানো যাচ্ছে না, তো আমরা এই ফর্মেই এটাকে রেখে দিলাম। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল কি, যে পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের বিয়োজন বিক্রিয়াটা আমরা লিখছি। 2KNO3 থেকে কি হচ্ছে 2KNO2 প্লাস O2, পটাশিয়াম নাইট্রাইট হচ্ছে এবং আর অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে পটাশিয়াম নাইট্রেটের আমরা পারমাণবিক
ভর থেকে আমরা কি করলাম, পুরো এই আণবিক ভরটা বার করে নিলাম এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করে 202 গ্রাম হলো। অক্সিজেনের সেক্ষেত্রে 32 গ্রাম। তাহলে আমরা পাচ্ছি 32 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে 202 গ্রাম KNO3 দহনে। তো এইভাবে 1 গ্রামে কত, এবং আমরা আগে যেটা পেয়েছিলাম যে 40 গ্রাম দহন করে কতটা অক্সিজেন পেয়েছিলাম, 96 × 8/49, সেই পরিমাণ অক্সিজেন আমরা কতটায় পাবো। তাহলে সেটা সিম্পল গুণ করলাম, করার পর দেখো যেটা আসছে সেটা সিম্পলিফাই করে আমাদের মোটামুটি 98.94, সেটাকে আরও অ্যাপ্রক্সিমেট করে বলছি 99 গ্রাম মতো KNO3 প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এরপর 2 নম্বরে কি ছিল না, HGO থেকে কিভাবে পাবো। তাহলে এখানেও আমি সমীকরণটা লিখছি, বিয়োজন বিক্রিয়া যেটা হচ্ছে সেটা লিখছি। 2HGO থেকে হচ্ছে 2Hg + O2। তাহলে Hgর ক্ষেত্রে 200 + 16 এবং 2 দিয়ে গুণ করে 432 গ্রাম পাচ্ছি সেটা। আর এদিকে হচ্ছে অক্সিজেন পাচ্ছি কত, 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন পেতে HGOকে উত্তপ্ত করতে হয় কত গ্রাম না, 432 গ্রাম। তাহলে 1 গ্রামে 432/32 আর 96 × 8/49। তাহলে তার জন্য আমি কি পাচ্ছি, 432 × 96 × 8/32 × 49, যেটাকে সিম্পলিফিকেশন করে আমরা পাচ্ছি কত, 211.59 বা 212 গ্রাম অ্যাপ্রক্সিমেট ধরছি। রাসায়নিক গণনার আরেকটা প্রবলেম, পর্যাপ্ত পরিমাণ শুষ্ক কলিচুনের সঙ্গে 10.7 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে আমরা প্রথম যে আমাদের প্রয়োজনীয় যে সমীকরণটা সেটা আমরা লিখে নিচ্ছি, 2NH4Cl + CaO CaCl2 + 2NH3 + H2O। তাহলে আমার লাগছে কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের যে আণবিক ভর সেটা আমাকে বার করতে হবে, আর একটা হচ্ছে কি অ্যামোনিয়ার। তাহলে আমরা সমস্ত যে এলিমেন্টগুলো NHCl এদের যে পারমাণবিক ভর সেগুলো দিয়ে আমরা 2NH4Cl এর যে ওজনটা পেলাম সেটা হচ্ছে 107 গ্রাম, আর 2NH3 ওজন পেলাম 34 গ্রাম। তাহলে আমি এখন লিখছি 107 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয় 34 গ্রাম। তাহলে একে কত আর 10.7 এর জন্য কত, তাহলে সেটা করে আমরা পেলাম 3.4 গ্রাম। তাহলে 3.4 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে।